নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিএম মোদির বিদেশ সফর ছিল 3টে দেশে। তো এই যে 3টে দেশে উনি গেলেন, সেই দেশগুলোয় কি কি হলো এবং তার ইম্প্যাক্ট কি কি পাওয়া যাবে, ভারতবর্ষের কি কি লাভ হলো। তো চলুন শুরু করা যাক এক এক করে। দেখুন, এই 3টে দেশের বিদেশ সফরের প্রোগ্রামে প্রধানমন্ত্রী মোদি প্রথম গেছেন জর্ডানে। এবার প্রথম আমাদের যে কোশ্চেন মাথায় আসবে, জর্ডানটা কোথায়? জর্ডানটা কোথায়? ইসরায়েলের একদম পাশে হচ্ছে জর্ডান। এই যে দেখুন, এটা হচ্ছে ইসরায়েল, ঠিক, এটা হচ্ছে জর্ডান, একদম পাশের দেশ। এবার এই দেশে যখন পিএম মোদি ল্যান্ড করলেন, তারপর কি হলো? আমরা যারা জিওপলিটিক্সের চর্চা করি, একটা ব্যাপার আমরা সব সময় খেয়াল রাখি, যে কোনো দেশে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন পা রাখছেন, ল্যান্ড করছেন, তখন যে দেশে উনি এলেন সেই দেশের তরফ থেকে ওনাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে, এটা কোনো মুডের ওপর ডিপেন্ড করে না, এবং সেই ব্যক্তিটা কতটা সম্মানীয় সেটার ওপরও ডিপেন্ড করে না। ডিপেন্ড করে জিওপলিটিক্যালি যে দেশে উনি এলেন, সেই দেশ, যে দেশের প্রধানমন্ত্রী এলেন, উক্ত দেশকে কতটা ইম্পর্টেন্স দিতে চাইছে এবং গোটা পৃথিবীর কাছে কতটা প্রচারও করতে চাইছে, সেটা তার ওপর। যেমন ভারতবর্ষে যখন কদিন আগে ভ্লাদিমির পুতিন এলেন, তখন আমরা ওনাকে কতটা ওয়েলকাম জানালাম, সেটার ওপর ডিপেন্ড করছিল আমরা রাশিয়াকে কতটা ইম্পর্টেন্স বুক ফুলিয়ে সারা পৃথিবীর সামনে দিতে চাইছি, সেই কথা। কাজেই আমরা দেখি যে যখন কোনো দেশের রাষ্ট্রনেতা আমাদের দেশেও আসে, বা অন্য আমাদের দেশের রাষ্ট্রনেতা অন্য দেশে যায়, সেই দেশের কোনো হাই র্যাঙ্ক অফিসার মিট করতে আসতে পারেন, যদি আরো সম্মান দেওয়ার হয় বিদেশমন্ত্রী মিট করতে আসেন, যদি বিশাল সম্মান দেওয়ার হয় তো ওই দেশেরও রাষ্ট্রপ্রধান মিট করতে আসেন। আর এখানে আমরা দেখলাম সেই বিশাল সম্মানেরও ওপরে ছাড়িয়ে গেল ব্যাপারটা, কারণ জর্ডনের যিনি ক্রাউন প্রিন্স, তিনি নিজে গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে গেলেন ওদের দেশের একটা মিউজিয়াম দেখাতে। এবার এই ফটো সারা পৃথিবীতে ভাইরাল, যেখানে জর্ডনের ক্রাউন প্রিন্স গাড়ি চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিকে পাশের সিটে বসিয়ে। জর্ডনে যে ড্রাইভারের অভাব পড়েছিল এমনটা নয়। তার মানে কি? তার মানে এটা একেবারে জর্ডনের তরফ থেকে ভারতবর্ষের প্রতি রেসপেক্ট এবং ইম্পর্টেন্স দেওয়া। কারণ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, জিওপলিটিক্সে যখন নরেন্দ্র মোদী ওদের দেশে গেছেন, উনি ব্যক্তি নরেন্দ্র মোদী হিসেবে যাননি, যেই ব্যক্তিটাকে আমরা কতটা রেসপেক্ট বা ইম্পর্টেন্স দিচ্ছি। উনি গেছেন 150 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিশেষ কিছু কাজ নিয়ে জর্ডনে। তো সেই 150 কোটি মানুষের দেশ ভারতবর্ষকে জর্ডন কিরমভাবে সম্মান দিচ্ছে, এইভাবে। ক্লিয়ার? এবং একই সঙ্গে দেখুন, আমরা যখন পুতিনকে ওয়ার্ম ওয়েলকাম দিচ্ছিলাম, তখন আমাদের মাথায় ছিল যে আমেরিকা কিন্তু এটাকে ভালোভাবে নেবে না। আমেরিকার চোখ রাঙানি সহ্য করেই আমরা পুতিনকে ওয়ার্ম ওয়েলকাম দিচ্ছিলাম, যে আমেরিকা দেখে নে, আমরা রাশিয়ার সঙ্গে এই সম্পর্কই রাখবো। জর্ডনও খুব ভালো করে জানে, জর্ডনের অফিসাররা খুব ভালো করে জানে যে আমেরিকা এই মুহূর্তে পৃথিবীতে সরাসরি ঘোষিতভাবে একটা দেশের সঙ্গেই ইকোনমিক যুদ্ধ করছে। একটা দেশের ওপরই 50% ট্যারিফ আছে, সেটা কোন দেশ? সেটা ভারতবর্ষ। কাজেই ভারতবর্ষকে এই মারাত্মক ইম্পর্টেন্স দেওয়া মানে আমেরিকার কিন্তু খারাপ নজরে পড়া। এই পুরো সম্ভাব্য থ্রেটটাকে অ্যানালিসিস করে, বিচার করে, স্বীকার করেই তারপর জর্ডন ভারতকে এই ইম্পর্টেন্স দেওয়ার কথা ভেবেছে এবং এক পাও পিছিয়ে আসেনি। ভারতবর্ষ যখন সুপার পাওয়ার হওয়ার জায়গায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে, সেই সময় প্রত্যেকটা দেশের সাপোর্ট ম্যাটার করে, এবং সেই জন্যই এই ছবিটা আমি আপনি কতটা দেখছি তো দূরের কথা, সারা পৃথিবীর তাবর অফিসাররা এবং রাষ্ট্রপ্রধানরা দেখছেন এবং অ্যানালিসিস করছেন জর্ডন সারা পৃথিবীকে ইন্ডিয়ার ব্যাপারে কি মেসেজ দিতে চাইল। প্রথম গেল, আশা করি বোঝা গেছে। সেকেন্ড, এই যে ভদ্রলোক, ইনি কে? না স্যার, ক্রাউন প্রিন্স। এনার একটা ধর্মীয় পরিচয়ও আছে। ধর্মীয় বলা ভুল, রিলিজিয়াস পরিচয়। কি সেই রিলিজিয়াস পরিচয়? এনার নাম হচ্ছে হুসেন বিন আবদুল্লাহ আল হাসেমি। ইনি ইসলামিক প্রফেট মোহাম্মদ বা নবী মোহাম্মদ, যাকে বাংলায় বলা হয়, নবী মোহাম্মদের 42তম প্রজন্ম
এবং ডিরেক্ট ডিসেন্ডেন্ট মানে ডিরেক্ট ওনার বংশধর, কোনো অন্য লিনিয়েজে নয়, একদম ডাইরেক্ট ফ্যামিলি ট্রি অনুযায়ী 42তম প্রজন্ম হচ্ছে ইনি। এখানে আর একটা মেসেজ চলে এলো। কি মেসেজ? পাকিস্তান এবং হালে পাকিস্তানের বন্ধু বাংলাদেশ তারা একটা মিশন নিয়েছে। কি মিশন? তারা পৃথিবীর সমস্ত দেশগুলোকে, বিশেষ করে ইসলামিক কান্ট্রি তো পৃথিবীতে 9 করে 56-57টা আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই যে পিএম মোদি, এই লোকটা মুসলিম বিরোধী, এবং এই লোকটা যে দেশকে রিপ্রেজেন্ট করছে ভারত, সেই ভারত দেশটাও তার মানে ইসলাম বিরোধী। অতএব পাকিস্তান এবং বাংলাদেশ যেটা বোঝাতে চাইছে, সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোর উচিত সবাই মিলে ভারতবর্ষের এগেনস্টে যাওয়া। কিন্তু আমরা কি দেখছি? যে বাংলাদেশ এবং পাকিস্তান পাশে তুর্কি ছাড়া আর কাউকেই পাচ্ছে না। কারণ এই তিনটে দেশ, এরা রিলিজিয়ানকে হাতিয়ার করে, রিলিজিয়ানের সারবত্তা থেকে দূরে সরে গিয়ে মধ্যযুগীয় বর্বরতার মধ্যে ঢুকে যেতে চাইছে, যাচ্ছেও। বাকি সমস্ত ইসলামিক কান্ট্রিকে আমরা কি দেখছি? তারা রিলিজিয়ানকে পার্সোনাল ওরশিপের জায়গায় রেখে দিয়ে কোনো রকম অন্য কোনো দেশের প্রতি, ভারতবর্ষের প্রতি মনে বিদ্বেষ না রেখে জ্ঞান এবং সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা কাঙ্ক্ষিত। এবং অ্যাকচুয়ালি না, ভারতবর্ষের সঙ্গে কোনো রিলিজিয়ানের কোনো ঝামেলাও নেই। কেন নেই সেটা আমি এই ভিডিওর লাস্টে বলবো, কারণ ভারতবর্ষে কোনো রিলিজিয়ানই নেই অ্যাজ সাচ, কোনোদিনই ছিল না। এটা অনেকে আমরা বুঝি না, আমি চেষ্টা করব আজকের ভিডিওর লাস্টে 2 মিনিট বলে দিতে। তো গোটা ইসলামিক ওয়ার্ল্ডের কাছেও একটা বড় মেসেজ চলে যাওয়া, কারণ এই মানুষটা যিনি প্রিন্স, ক্রাউন প্রিন্স, তিনি শুধুমাত্র একটা দেশের ক্রাউন প্রিন্স নন, তিনি প্রফেট মোহাম্মদের ডিরেক্ট লিনিয়েজ। কাছেই এই বার্তাটা পাকিস্তান আর বাংলাদেশের আবার খুব করে বুকে লাগবে। ওরা মনে করে ওরা হচ্ছে সহি মুসলমান, আর যে নিজে প্রফেট মোহাম্মদের বংশধর সেও কিছু বোঝে না ইসলামের, যে সৌদি আরব একদম কোর জায়গা ইসলামের অভ্যুত্থানের, তারাও কিছু বোঝে না। বাংলাদেশ আর পাকিস্তান সব বোঝে। যাই হোক, তো সেকেন্ড জিনিস বুঝে গেলাম আমরা। এইবার চলে আসুন থার্ড ব্যাপারে। এইবার জর্ডনে ভারতবর্ষের পিএম মোদির সফর হয়ে যাওয়ার পর বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা হয়, আমি সেগুলো ডিটেলে যাচ্ছি না, ভিডিও বড় হবে। জর্ডনের সঙ্গে ভারতবর্ষের অনেক কিছু কোঅপারেশনের ডিলও সাইন হয়, সেটা নিয়ে দরকারে আরেকটা আলাদা ভিডিও করে দেবো। তারপর উনি জর্ডন থেকে চলে আসেন ইথিওপিয়াতে, আফ্রিকা মহাদেশের একটা দেশ। ইথিওপিয়ায় যখন পিএম মোদি আসেন, তখন কি হলো? এখানে কি সম্মান দিল পিএম মোদিকে? কারণ পিএম মোদিকে সম্মান দেওয়া মানেই ভারতবর্ষকে ইম্পর্টেন্স দেওয়া, সোজা মেসেজ জিওপলিটিক্সে। এখানে কেউ ভাই বন্ধু নয় যে ওকে আমি ভালোবাসি বলে সম্মান দিলাম। দেখুন তো, পিএম মোদি কনফার্ড উইথ ইথিওপিয়াস হাইয়েস্ট অনার বাই পিএম আবে আহমেদ অফ ইথিওপিয়া। ইথিওপিয়া দেশের যে সর্বোচ্চ সম্মান, সেইটা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। এবং জেনে রাখুন, পুরো ইতিহাসে এটা প্রথমবার ঘটল। কারণ ইথিওপিয়া দেশের সর্বোচ্চ সম্মান এর আগে কোশমিনকালে গোটা পৃথিবীতে ইথিওপিয়া দেশের নাগরিকদের বাইরে কাউকে দেওয়া হয়নি। নরেন্দ্র মোদী হলেন প্রথম ইথিওপিয়ার মানুষ নন এমন একজন মানুষ যিনি ইথিওপিয়া দেশের হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেলেন। এবার বাংলাদেশের লোকেরা বলবে আমাদের ইউনুস নেয় না তাই, ওর কাছেও রোজ ফোন আসে, নিন করে নিচ্ছে না তাই। শেয়াল সারা জীবনই বলে আঙুর ফল টক, ওই নিয়ে আর তর্ক করে লাভ নেই। সেই ভাইরাল মোমেন্ট যখন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পিএম মোদিকে দেওয়া হচ্ছে, এই যে মালা বা হার যাই বলেন না কেন, এইটা পরিয়ে দেওয়ার মাধ্যমে, এবং সারা পৃথিবীতে এটা প্রশংসিত হচ্ছে। আবারও পাকিস্তান এবং বাংলাদেশের বুকে কি মারাত্মক ধাক্কা লাগছে। ভারতবর্ষের মধ্যেও কয়েক পার্সেন্ট আছে, 1-2% হাতে গোনা, তাদেরও বুকে বিশাল ধাক্কা লাগছে, কেন জানি না, কিন্তু সম্মান ভারতেরই বাড়লো, ধাক্কা তাদের বুকে লাগছে। তো এই গেল ইথিওপিয়া। ইথিওপিয়ার সঙ্গেও ভারতবর্ষের অনেকগুলো ডিল সাইন হয়, বিজনেস, ইকোনমি থেকে শুরু করে আরো অনেক ব্যাপারে ইথিওপিয়াকে সাহায্যের আশ্বাস দেয় ভারতবর্ষ, এবং সেই অনুযায়ী ডিলও সাইন হয়। এবং
আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 29টা আলাদা আলাদা দেশ, 29টা দেশের সর্বোচ্চ সম্মান পিএম মোদিকে দেওয়া হয়েছে এখনো অবধি। 29 অনার্স। সারা পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ, পিএম মোদির কাছে এখন 29খানা অনার অ্যাওয়ার্ড বিদেশের আলাদা আলাদা দেশের তরফ থেকে। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হবে এটা। এবার জর্ডন গেল, ইথিওপিয়া গেল, আসল মাস্টার স্ট্রোক এখানে। সেটা হচ্ছে ইথিওপিয়া থেকে রওনা দিয়ে পিএম মোদি ল্যান্ড করলেন ওমানে। ওমানের আর ম্যাপ দেখাতে হবে না, গালফ কান্ট্রিজ, ভারতবর্ষের প্রচুর মানুষ ওমানে কাজকর্ম করতেও যায়, সবাই জানেন। ওমানে ল্যান্ড করার পর কি হলো, আবার বুকে ধাক্কা পাকিস্তানি বাংলাদেশিদের এবং ভারতবর্ষের 1-2%-এর। ওমানের সর্বোচ্চ সম্মানও পিএম মোদিকে দেওয়া হলো। কি দুঃখের ব্যাপার, সবই পিএম মোদি পাচ্ছেন, অন্য কেউ কিছুই পাচ্ছেন না। এবং ওমানও আবারও একটা ইসলামিক কান্ট্রি, গালফ কান্ট্রিতে থাকে, তারা ভারতবর্ষকে এবং পিএম মোদিকে মাথায় তুলে নাচছে। কিন্তু আহারে বাংলাদেশ। তো ওমানের সঙ্গে হলোটা কি? ওমানের সঙ্গে যেটা হলো, ইন্ডিয়া আর ওমান এফটিএ সাইন করে নিল। এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। কি জিনিস এটা, কি জিনিস এটা, সেটা তো আমরা বুঝবো। তার আগে এই ছবিটা দেখে নি। এইদিকে ওমানের সর্বোচ্চ নেতা বসে, প্রাইম মিনিস্টার মোদি বসে, সঙ্গের মানুষগুলোকে দেখে বুঝতে পারছেন কোন টিম নিয়ে গেছে সঙ্গে? ডক্টর এস জয়শঙ্কর, যিনি বিদেশ নীতি পুরো সামলাবেন, ওমানের সঙ্গে কোথায় কি ডিল হবে। আমাদের পীযূষ গোয়েল সাহেব, যিনি পুরো এফটিএ ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারটা সামলাবেন। এনএসএ অজিত দোভাল স্যার, যিনি পুরো সিকিউরিটি, ওমানের সঙ্গে আমাদের কি কি প্ল্যানিং হয়ে যাবে পুরোটা সামলে এসছেন। এই হচ্ছে টিম ইন্ডিয়া, যারা ওমানে গিয়ে এফটিএ সাইন করলো। এবার ওমান দেশটার সম্পর্কে আমি খুব ছোট করে দুটো তথ্য এটুকুই বলবো যে দেখুন, নাম্বার 1, ওমান আজ পর্যন্ত এমন একটা দেশ ভারতবর্ষের এগেনস্টে বিশ্বমঞ্চে কখনো স্ট্যান্ড নেয়নি, সবসময় ভারতবর্ষের ফরে বলে এসছে। সেকেন্ড, ওমানের একটা সামরিক ঘাঁটি ভারতবর্ষের নেভি কিন্তু ব্যবহার করে, নেভাল বেস, ফ্রি অ্যাক্সেস আছে ইন্ডিয়ার কাছে। ওমান মিলিটারিগতভাবে ইন্ডিয়াকে এতটা হেল্প করে। আর এখন ইন্ডিয়া যেহেতু সাপে বর হয়েছে, ঠিকই আছে, ইন্ডিয়ানরা একটু ঘুমোচ্ছিল, একটু ল্যাদ এসে গেছিল আমাদের, আমেরিকা ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের বিশাল বিজনেস হতো, আমি সেই হিসেবে আপনাদের দিয়েছিলাম। আমেরিকা ট্যারিফ লাগানোর পর বিজনেস ডাউন হয়েছে। তো ইন্ডিয়ার প্রগতি থামাবে না, আমাদের তো জিনিসপত্র বিদেশে বেচতেই হবে। তো আমাদের কি দরকার, নতুন নতুন মার্কেট খুঁজে বের করা, তাই তো, যাতে করে আমাদের বিজনেস বাড়তেই থাকে। তো আমেরিকা ধাক্কা দিয়ে ভালোই করেছে। ওমানের সঙ্গে সেই মার্কেট খোঁজার কাজেই একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়ে গেল। তার মানে কাজ কবে থেকে চলছিল, রাতারাতি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয় না। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে ইন্ডিয়ার হাতে নতুন একটা মার্কেট চলে এলো। দেখুন, ওমানের সঙ্গে ইন্ডিয়ার $10 বিলিয়ন বিজনেস হয়। আপনি বলবেন স্যার এটা তো খুবই ছোট। আরে বাবা, এরকম 10 বিলিয়নের যদি 30-40টা দেশ পাওয়া যায় তো ব্যাস হয়ে গেল না, ছোট ছোট স্টেপেই এগোয়। এর মধ্যে ওমান ইন্ডিয়াকে বিক্রি করে $5.5 বিলিয়ন জিনিস, ইন্ডিয়া ওমানকে বিক্রি করে $4.5 বিলিয়ন জিনিস। মোটামুটি ট্রেড ব্যালেন্স আছে, ইন্ডিয়া একটু পিছিয়ে আছে, মানে পিছিয়ে ছিল এতদিন। এইবার যে ট্রেড ডিলটা হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মার্ভেলাস। এই ট্রেড ডিল আমি জানি না ইন্ডিয়া কিভাবে ওমানকে রাজি করিয়েছে, বা ওমান ইন্ডিয়ার সুপ্রিমেসি কিভাবে মেনে নিল, অ্যাকসেপ্ট করলো, আমাদের অফিসাররা কি গেম খেলে দিয়েছে। কেন স্যার এটা বলছেন? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে তো দুদেশেরই সুবিধা, আমরাও ওদের দেশে জিনিস পাঠাবো, কোনো ট্যাক্স লাগবে না, ওরাও আমাদের দেশে জিনিস পাঠাবে, কোনো ট্যাক্স লাগবে না। না, এটা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে Oman will provide India duty-free access to
which covers 99.38% of India what exports to Oman. ইন্ডিয়া ওমানে যে জিনিসগুলো এক্সপোর্ট করে তার মধ্যে 99.38% জিনিসে কোনো ট্যাক্স লাগবে না, কোনো ট্যারিফ লাগবে না। উল্টো দিকে ওমান ইন্ডিয়া মানে ইন্ডিয়া ওমানে যেগুলো এক্সপোর্ট করে সেগুলোর 99.38% ট্যাক্স ফ্রি হয়ে গেল, অল্প কয়েকটা জিনিসে ট্যাক্স আছে। আর ইন্ডিয়া ওমান থেকে যেগুলো কিনি আমরা যেগুলো আমদানি করি সেগুলোতে 94.81% জিনিসে ইন্ডিয়া জিরো ট্যাক্স করেছে। ইন্ডিয়া কিন্তু ওমানের অনেক জিনিসে ট্যাক্স নিচ্ছে, কিন্তু ওমান অলমোস্ট ইন্ডিয়ার কোনো জিনিসেই ট্যাক্স নিচ্ছে না, প্রায় 100%-এর কাছে। তো পুরো ট্রেড ডিল ইন্ডিয়ার পক্ষে গেছে। আপনি বলবেন আচ্ছা স্যার আমরা তাহলে 5% বেশি জিনিসে ট্যাক্স ফ্রি করে নিয়েছি এক্সপোর্টের ক্ষেত্রে, তাই তো? শুধু তাই নয়, আরো খেলা আছে ভেতরে। কি স্যার? আমরা ওমান থেকে কি কি কিনি? তেল কিনি, খনিজ তেল, পেট্রোলিয়াম গ্যাস, ক্রুড অয়েল, গ্যাসিয়াস হাইড্রোকার্বন, সার কিনি, কেমিক্যাল প্রোডাক্ট কিনি, মিনারেল কিনি, প্লাস্টিক কিনি। ওমান থেকে এগুলো আমাদের দেশে আসে। আচ্ছা, আমাদের দেশে কি এরকম ব্যাপার যে এগুলো যদি এবার কম দামে চলে আসে, আমাদের দেশের যারা স্বদেশী জিনিস উৎপাদন করছে তাদের তো মার্কেট খারাপ হয়ে যাবে, ওমান কম দামে আমাদের দেশে আরো জিনিস পৌঁছে দিলে আমাদের দেশের বিজনেসম্যানদের কি হবে? না। আমাদের দেশে কি ক্রুড অয়েল উৎপাদন হয়? খুব কম হয়। আমাদের দেশে কি পেট্রোলিয়াম গ্যাস প্রচুর পাওয়া যায়? যায় না। আমাদের দেশ কি সার উৎপাদন করতে পারে প্রচুর? না। আমাদের দেশে কি প্রচুর মিনারেল ওরস এগুলো পাওয়া যায়? না। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অনেক পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না সেগুলোই আমরা আনি। তো ওমান যেগুলো আমাদের দেশে পাঠায় ওগুলো ওরা যতই পাঠাক আমাদের দেশের বিজনেসম্যানদের কোনো ক্ষতি নেই, কারণ ওগুলো আমাদের দেশে এমনিই তৈরি হয় না, আমাদের কিনতেই হতো। উল্টো দিকে দেখুন, আমরা ওমানকে কি কি জিনিস বিক্রি করি? পেট্রোলিয়াম প্রোডাক্ট, আমরা ক্রুড অয়েল কিনে ওটাকে রিফাইন করে বেচে দিই ওমানকে। ইঞ্জিনিয়ারিং মেশিনারি, এগ্রিকালচার, ফুড, প্রসেসড মিনারেল, মেটাল, এরোস্পেস, ডিফেন্স, কনজিউমার গুডস, কসমেটিক্স থেকে শুরু করে টয়লেট্রিজ, এই সমস্ত জিনিসপত্র আমরা বিক্রি করি ওমানকে। এবার ভেবে দেখুন, ওমানে একজন ভারতীয় বিজনেসম্যান সে একটা 100 টাকা দামের গেঞ্জি বানিয়েছে, আমরা বিক্রি করছি ওমানে, জিরো ট্যাক্স, ওমানের মার্কেটে 100 টাকাতেই বিক্রি হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, চীন থেকে শুরু করে কোনো দেশের সঙ্গে ওমানের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই। যদি 5%ও ট্যারিফ লাগে, কথার কথা, বাংলাদেশের একটা লোক 100 টাকাতেই যদি তৈরি করে গেঞ্জি, ওর গেঞ্জিটা যখন ওমানে পৌঁছাবে 105 টাকা হয়ে যাবে। তো ওমানে যদি সেম কোয়ালিটির দুটো গেঞ্জি পাওয়া যায়, একটা 100 টাকা, একটা 105 টাকা, লোক তো 100 টাকারটাই কিনবে, ইন্ডিয়ান মালই বেশি বিক্রি হবে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার লাভ। এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে $25 বিলিয়ন পৌঁছে যাবে ইন্ডিয়া ওমান বিজনেস $10 বিলিয়ন থেকে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে। এবং যেখানে ইন্ডিয়া পিছিয়ে ছিল বিক্রি করায়, এবার ইন্ডিয়া এগিয়ে যাবে ওভারঅল বিক্রি করায়। ওমানকে অন্য সব দিকে সাপোর্ট দিয়ে দেওয়া হবে, সেরকম ডিল যেসব মানুষরা বসেছিল করেই এসছে, নো ডাউট। খুঁজে নিল ইন্ডিয়া মার্কেট, একের পর এক নতুন মার্কেট ইন্ডিয়া খুঁজতে শুরু করবে। মুশকিলের ব্যাপার না। আমাদের দেশে অনেক মানুষ বুদ্ধিজীবী সেজে বসে থাকে। আমার দুরকম ধারণা এদের সম্পর্কে। যারা বলে, আগে বলতো এখন কমিয়েছে, যে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরতে গেল। প্রধানমন্ত্রী বিদেশে ঘুরতে যায় না। পুতিন এদেশে এলো, উনি কি ঘুরতে এসেছিলেন? কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় নেতাই অন্য দেশে ঘুরতে যায় না রে বাবা, কোনো কাজে যায়। তো প্রধানমন্ত্রী ঘুরতে না গেলে এই ডিলগুলো গিয়ে পাড়ার হারুদা করে আসতো? নয় তো। তো যারা এসব কথা বলে ফেসবুকে, হয় তারা মূর্খ, আর নইলে তারা জেনে বুঝে কোনো নির্দিষ্ট প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, ভুল দিকে চালিত করার জন্য এসব বলে।
অদ্ভুত লাগে যে এরা কি একদম পড়াশোনা করে না, মানে কোনো প্রধানমন্ত্রী বিদেশে গেলে তবেই তো সেই দেশের সঙ্গে ডিল ফিল সাইন হবে। কারা এরা? বলে প্রধানমন্ত্রী কেন বিদেশে যাচ্ছে? তার প্রধানমন্ত্রী কি করবে? ওনাকে তো দেশ থেকে চুজ করা হয়েছে যে আপনি গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে এই ডিলগুলো করে দেশের বেটারমেন্ট করে আসবেন। ভগবান জানে কারা এরা। তো যাই হোক, এইবার আমি 4-5 মিনিট নেব, কয়েকটা ইন্টারেস্টিং কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেকে বাংলাদেশের যারা একটু গোড়া রিলিজিয়াস সেন্টিমেন্টের মানুষজন আছেন, যারা মনে করেন গান শোনা হারাম, সায়েন্স হারাম, মেডিকেল হারাম, মেয়েরা পড়াশোনা করলে হারাম, মেয়েরা চাকরি করলে হারাম, সবই খারাপ, এবং এরা মনে করেন যে এই সমস্ত জিনিসগুলো বোধহয় এদেরকে কেউ বুঝিয়েছে, কোনো জায়গায় পড়েছে এরা, আমি তো জানি না কে বুঝিয়েছে কি পড়েছে, যে এগুলো বোধহয় ইসলামের ফান্ডামেন্টাল শিক্ষা। যে জায়গা থেকে ইসলামের স্প্রেড সারা পৃথিবী এখনো মানে, সম্মান করে, সৌদি আরব, তাই না? সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স, জর্ডনের ক্রাউন প্রিন্সকে দেখালাম, সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স তার একটা ভিশন আছে, ভিশন 2030, মানে 2030 সালের মধ্যে সৌদি আরবের ইমেজ পুরো বদলে দেবেন উনি। সৌদি আরবের মানুষরাও একটা প্রচন্ড গোঁড়া পুরনো দিনের মানসিকতায় আবদ্ধ ছিল। কোনো জায়গাতেই মানুষ যখন সায়েন্সকে গুরুত্ব দেয় না তখন সেটা হয়। ভারতবর্ষেও হয়েছিল সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ করা যাবে না, নারী শিক্ষা চলবে না, শূদ্রদের পড়াশোনার অধিকার নেই, এরকম ছিল না? জাতপাত ভারতবর্ষের সমাজেও ছিল। কিছু লোক এসেছিল ভারতবর্ষের সমাজে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, রামকৃষ্ণ পরমহংসদেব, এরকম একের পর এক মানুষ যারা এসে পুরো ইন্ডিয়া যে ভুল গোঁড়ামিতে অন্ধকারে ডুবেছিল তাদেরকে আপলিফট করে দিয়ে গেছে, সেখান থেকে লড়েছে সিস্টেমের বিরুদ্ধে। সেই জন্য না আজকে আমরা সভ্য জাতি। এর আগেও কিন্তু প্রাচীনকালে ইন্ডিয়া সভ্য জাতি ছিল, মাঝখানে 1000 বছরে সবকিছু ঘেটে গেছিল। তো ভারতবর্ষের প্রাচীন গৌরব ফিরিয়ে আনা, ভারতবর্ষকে প্রাচীন গৌরবের সঙ্গে মডার্নাইজ করা, সেটা হয়েছে। ভারতবর্ষ আজ থেকে 200-250 বছর আগে ওই রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় যে সমস্যাটায় ছিল, সেই সমস্যায় তার থেকেও বেশি বাজে সমস্যায় আরব ছিল। 20 বছর আগেও ছিল। মেয়েরা পড়াশোনা দূর, কোনো সিনেমা দেখা চলবে না গোটা দেশে, মেয়েরা গার্জিয়ান ছাড়া বাইরে বেরোতে পারবে না, মেয়েরা ড্রাইভ করতে পারবে না, আরো এই ওই সেই, মানে বেঁচে থাকা ওখানে দুষ্কর ব্যাপার। একজন মানুষ, ওদের দেশের বিদ্যাসাগর, রামমোহন, রামকৃষ্ণ পরমহংস, রানী রাসমণি, যাই বলুন না কেন, সমাজ পাল্টানোর পণ নিয়েছে। ওই রকম গোঁড়া রিজিড সমাজের মধ্যে থেকে যে সমাজকে পাল্টাচ্ছে একটু একটু করে। তো আরব বদলাচ্ছে, আরবের দেখা দেখি গোটা ইসলামিক ওয়ার্ল্ড বদলাচ্ছে, সভ্য মডার্ন দুনিয়ায় পদার্পণ করছে। প্রত্যেকটা দেশই কোনো না কোনো সময় কালখণ্ডে থাকে অন্ধকারে, তাতে অসুবিধা নেই, বাট সেখান থেকে তো আলোর পথে যেতে হবে। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যাবো না, আলো খারাপ, আমরা অন্ধকারেই থাকবো। অদ্ভুত কি কি করেছে এই ক্রাউন প্রিন্স, গোটা পৃথিবীর এনাকে সম্মান জানানো উচিত। ইনি ফ্রিডম অফ মুভমেন্ট করে দিয়েছেন। 2019 থেকে মহিলারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারে এবং ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারে কোনো পুরুষ গার্জিয়ানের সম্মতি ছাড়াও। আপনি হাসবেন, হ্যাঁ, মানে এর আগে পারতো না, এই লোকটা করেছে। ওয়ার্কফোর্স পার্টিসিপেশন, মহিলাদের পার্টিসিপেশন ওনার টার্গেট রয়েছে ভিশন 2030-তে 30%, অলরেডি 2025-এই হয়ে গেছে 36%। মানে স্যার এতদিন ছিল না, এই লোকটা করেছে। লিগ্যাল রাইট, ম্যাটারনিটি লিভ পাবে 12 সপ্তাহ পর্যন্ত মহিলারা বার্থ রেজিস্টার করাতে পারবে, ম্যারেজ রেজিস্টার করাতে পারবে, ডিভোর্স রেজিস্টার করাতে পারবে। সে ডিভোর্স দিতে পারতো না মহিলারা, পারতো না।
এবং মিলিটারি থেকে শুরু করে ল, মাইনিং, কনস্ট্রাকশন, ফিল্ডস সব জায়গায় মহিলাদের পার্টিসিপেশন উনি উন্মুক্ত করে দিয়েছেন। স্যার এতদিন লতে থাকতে পারতো না মহিলারা? পারতো না। এই লোকটা সিনেমা চালু করেছে ওদের দেশে, মানে স্যার ওদের দেশে সিনেমা দেখা যেত না? দেখা যেত না, অদ্ভুত জায়গা ছিল। এই লোকটা স্পোর্টস চালু করছে ওদের দেশে, 2034-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ওরা হোস্ট করবে। স্যার স্পোর্টস ব্যান ছিল, হ্যাঁ, বলা হতো খেলাধুলো হারাম, খেলাধুলোও করা যাবে না। ওদের দেশে যারা অমুসলিম তারা চাইলে অ্যালকোহল, মদ খেতে পারে, নিতে পারে, তার জন্য ওরা স্পেশাল জায়গা চালু করছে। স্যার ওদের দেশে মদ নিষিদ্ধ ছিল, ইয়েস। হ্যাঁ, মদ খাওয়াকে আমি বাহবা দেব না, সাপোর্ট করব না, আমিও বলবো কারোরই খাওয়া উচিত না। এবার কোনো ইউরোপীয় লোক, প্রচন্ড ঠান্ডার দেশের লোক, তাদের হয়তো সেখানে কিছু কন্ট্রোলড লিমিটেড মদ্যপান না করলে বেঁচে থাকা দুষ্কর হয়ে যায়, তাদের সংস্কারের মধ্যে আছে, তো ঠিক আছে। বাট ভারতবর্ষের ওয়েদারে কারোরই বিশাল মদ খাওয়া উচিত না। বাট এই যে রেস্ট্রিকশন, না এখানে কেউ মদ খেলে তাকে খুন করে মেরে দেওয়া হবে, এইটা উনি সরিয়ে দিয়েছেন, লিবারাইজেশন করছেন। কাফালা এন্ড করছেন উনি, 2025-এ লেবার ল অ্যামেন্ডমেন্ট করেছেন উনি। এরপর উনি কি করেছেন? সৌদিজেশন, মানে কি বলছে? দ্য নিতাকাত প্রোগ্রাম কন্টিনিউস টু এনফোর্স কোটাস রিকোয়ারিং প্রাইভেট ফার্মস, যে প্রাইভেট ফার্মগুলোয় সেখানে সৌদি সিটিজেনদের মিনিমাম যে এতজনকে নিতেই হবে। এর ফলে স্যার কি হবে? এর ফলে কর্পোরেট কালচার বাড়বে, মানুষ কাজ কর্ম, অফিস কাছারি গোটা পৃথিবীর সঙ্গে কানেক্টেড হবে। এরপর মডার্নাইজেশনের দিকে উনি কি করছেন? মডার্নাইজেশনের জন্য উনি বলছেন মডারেট ইসলাম চালাতে হবে। এ কি মধ্যযুগীয় অবস্থা? উনি কি করছেন? উনি বলছেন রিলিজিয়াস অ্যাফিলিয়েশন থেকে সরে গিয়ে সৌদি ন্যাশনাল আইডেন্টিটিতে সবাইকে পরিচিত হতে হবে, যেটা ভারতবর্ষ বহুদিন ধরে বলছে, লাস্ট 100 বছর ধরে তো বলছে। রিলিজিয়াস আইডেন্টিটি থেকে সরে এসে সবাই হিন্দু, সবাই সনাতনী, সবাই ভারতীয়, এই পরিচয় আসতে হবে। হিন্দু কোনো রিলিজিয়াস পরিচয় নয়। এই ভূখণ্ডে যারা থাকে সবাই হিন্দু, সে রিলিজিয়াস পরিচিতি তার খ্রিস্টান হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে? সৌদিও সেই লেভেলে যাচ্ছে। ট্যুরিজম বাড়লে কি হবে? বাকি পৃথিবীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, নিজেরা মধ্যযুগীয় বর্বরতার মধ্যে থেকে যাব, ওই মাইন্ডসেট ঘুচবে। একটা মানুষ করছে। এবং ভারতবর্ষের সভ্যতা এবং জ্ঞানের আলোকে এরা কিভাবে নিজেদের মধ্যে গ্রহণ করছে দেখুন। ফিজিক্যাল ফিটনেসের জন্য ব্রিদিং টেকনিক স্কুলে স্কুলে চালু করছেন। ব্রিদিং টেকনিক মানে এখানে লেখা আছে প্রাণায়াম, যেটা ভারতবর্ষের সংস্কৃতিতে প্রথম থেকে ছিল, প্রাণায়াম করো। স্ট্রেস রিলিফ এর জন্য ওরা কিসে যোগ দিচ্ছে? যোগা অ্যান্ড আয়ুর্বেদা, যোগ এবং আয়ুর্বেদ। সৌদি আরব ভারতবর্ষের যে সনাতন জ্ঞান, প্রাণায়াম, যোগ এবং আয়ুর্বেদকে গ্রহণ করে সভ্যতার পথে এগোচ্ছে। আর ভারতবর্ষের পাশে থেকে বাংলাদেশ, পাকিস্তান, যাদের ভারতবর্ষ থেকে এই সভ্যতার আলো খুব দ্রুত নিয়ে নেওয়ার কথা ছিল, তারা এটাকে রিফিউজ করে সৌদি আরব যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে যাচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং আমি বলছিলাম যে আজকে আমি পারলে 2 মিনিট একটু কথা বলবো যে ইন্ডিয়াতে কোনো রিলিজিয়ান নেই। দেখুন, রিলিজিয়ান মানে কোনো একটা নির্দিষ্ট জিনিস যেটা আপনি বিশ্বাস করেন। বলে স্যার আমি বিশ্বাস করি, আর করুন না, কে বারণ করেছে? আপনার ব্যক্তিগত ব্যাপার, আরামসে বিশ্বাস করুন, হোয়াট ইজ দ্য প্রবলেম? বাট ভারতবর্ষে আবহমান কাল ধরে কোনো রিলিজিয়ান নেই, এখানে কেউ কিছু বিশ্বাস করে না। আপনি যদি দেখেন গীতাতে অর্জুন প্রশ্ন করছে, কৃষ্ণ উত্তর দিচ্ছে। এখানে সব সময় ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে কোশ্চেন করা, জানার চেষ্টা করা, বিলিভার নয়, সিকার, যে আমি জানতে চাই। আমার অ্যাপ্রোচ হচ্ছে আমি শিখবো, জানবো, কোশ্চেন করব। আর অন্য জায়গায়, অন্য বিভিন্ন কালচারে আপনি পাবেন কোনো কোশ্চেন নয়, এটাই মানতে হবে নইলে পেটাবো। এখানে কৃষ্ণ, সে ভগবান, তাকে কোশ্চেন করা যায়, সেও আনসার দিচ্ছে বোঝানোর জন্য। তো এটাকেই বলা হয় সনাতন ধর্ম।
সনাতন ধর্মের ইংলিশ কি? আমরা ভাবি এটাও বুঝি কোনো রিলিজিয়ান, এটা কোনো রিলিজিয়ান না। সনাতন ইংরাজি হচ্ছে ইউনিভার্সাল, ধর্ম ইংরাজি হচ্ছে ল, রিলিজিয়ান নয়। তাহলে স্যার ভারতবর্ষের রিলিজিয়ান, ভারতবর্ষের লোকেরা কোনোদিন রিলিজিয়ানে কিছু বিশ্বাস করেনি। এটা হচ্ছে আমরা কিছু বিশ্বাসই করব না, আমরা সায়েন্টিফিক অ্যাপ্রোচে সার্চ করব, খুঁজব, সিকার, কিছু খুঁজে পেলে ব্যক্তিগতভাবে সেই পথে এগোবো। কোথাও কেউ কিছু বলেছে বা কোথাও লেখা আছে বলে ওটাকে আমরা বিশ্বাস করব না, যেভাবে সায়েন্টিস্টরা করে, সিকার, সার্চ করে। তো ইউনিভার্সাল ল এটা ভারতবর্ষ মেনে চলে। ইউনিভার্সাল ল মানে কি? সায়েন্স, সায়েন্স অফ নেচার। আপনি নিজেকে কি করে ফিট রাখবেন, আপনার ব্রিদিং টেকনিক, প্রাণায়াম, যোগা, আয়ুর্বেদ, এগুলো হচ্ছে সায়েন্স। এইগুলো যারা মেনে চলে তারাই হচ্ছে সনাতন বা ইউনিভার্সাল লকে মেনে চলে। তো হতে পারে সে কোনো রিলিজিয়ান, মানে সে হয়তো বাই রিলিজিয়ান মুসলিম, সে যদি প্রাণায়াম করে, যোগা করে, ফিজিক্যালি ফিট থাকে, আমাদের বডির যে সায়েন্স বা মেকানিজম সেটাকে বুঝতে চায়, মানে তো সে সনাতনী, কোনো অসুবিধা নেই। রিলিজিয়ানের সঙ্গে সনাতনের কোনো কম্পিটিশন নেই, দুটো আলাদা ব্যাপার। ঠিক? সায়েন্স মানে কি? পড়াশোনা করা, রিসার্চ করা। আমরা বলি না রিসার্চ, সার্চ করা, খোঁজা। তো সেইটাই হচ্ছে এই জিনিসটা। যে কোনো মানুষই তো চাইবে যে আমি নিজে ভালো থাকবো, আমার বডিকে নিয়ে আমি রিসার্চ করবো, এই বডিটা কি করে ভালো থাকতে পারে, আচ্ছা এইভাবে শ্বাস নিলে আমার বডি ভালো থাকবে। এটা একটা সায়েন্স, এটা কোনো বিশ্বাস নয়, এটা প্রুভেন ফ্যাক্ট। আর যেটা সায়েন্স, সেটা যখন মানুষের শিক্ষা দীক্ষা বাড়বে, বোধ বাড়বে, সে তখন ওটাকে গ্রহণ করবে। মানুষ কি ভাবতো, ও এটা বুঝি একটা হিন্দু রিলিজিয়ান, এটা আলাদা, এটাকে আমি গ্রহণ করব না। এখন স্বয়ং সৌদি আরব তারা বলছে আরে এটা তো ভালো ব্রিদিং টেকনিক, এটা করলে তো আমার ভালো হবে, এটা তো রিলিজিয়ানের কোনো ব্যাপার না, এটা তো সায়েন্স একটা, এটা ইউনিভার্সাল ল, এটা সনাতন ধর্ম, তো আমরা এটাকে গ্রহণ করব। গ্রহণ করছে। ইন্ডিয়াতে কোনো রিলিজিয়ান নেই, ইন্ডিয়া সায়েন্সের ওপর বেস্ট করে তৈরি। মাঝখানের কিছু বছরে সব ওই গন্ডগোল হয়ে গেছিল, সেগুলোকে রামমোহন বিদ্যাসাগর এরা সব ঠিকঠাক করে দিয়েছে। তো যেই মুহূর্তে, আশা করি বোঝাতে পারলাম, যেই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বগুরু হবার দিকে এগোচ্ছে এবং আমাদের প্রাণায়াম, আমাদের যোগা, আমাদের আয়ুর্বেদ দিয়ে আমরা সৌদি আরবকেও পথ দেখাচ্ছি, সেই মুহূর্তে ভারতবর্ষকে নতুন দায়িত্ব নিতে হবে আমাদের টেকনোলজি দিয়ে আমরা যাতে পুরো পৃথিবীকে, যে কোনো রিলিজিয়ান কেউ মানুক না মানুক পার্সোনাল ব্যাপার, ওই ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করে কি করব? ঠিক? যে কোনো রিলিজিয়ান, যে কোনো কান্ট্রির লোক, যে কোনো জাতি, ধর্ম, বর্ণের লোক, সবাইকে যাতে আলোর পথ দেখাতে পারে ভারতবর্ষ, সমৃদ্ধির পথ, সাফল্যের পথ, সেই দায়িত্ব ভারতবর্ষকে নিতে হবে। আর তার জন্য আমি সব সময় বলবো যে আগে নিজেকে সেটা শিখতে হবে। আপনিই জানেন না আপনি কাকে শেখাবেন। কাল থেকে শুরু করে দিন শেখা। আগামীকাল শনিবার শুরু এআই এর ক্লাস। স্যার এআই, ইয়েস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্কিল বাংলার যেটা আসল মিশন। আমি বলে রাখি, জাস্ট এইচএস পাস করলেই যে কেউ শিখতে পারবেন। চাকরি দরকার, এআই শিখে নিলে আপনার সিভি অনেক স্ট্রং হবে, চাকরি পেতে উপকার হবে। চাকরি করছেন, মাইনে বাড়ছে না, প্রমোশন দরকার, এআই শিখে নিলে সুবিধা হবে। বিজনেস গ্রোথ দরকার, এআই ছাড়া আজকের দিনে বিজনেস গ্রোথ আপনি করতে পারবেন না। এবং শনি রবিবার আমরা ক্লাস করাই, সোম থেকে শুক্র নয়, উইকেন্ড ক্লাস, 2 দিন মাত্র, টাইম হবে না, কোথাও আসতে হবে না, অনলাইন ক্লাস বাড়িতে বসে করবেন, টাইম হবে না, ইংরাজি হিন্দি লাগবে না, বাংলায় ক্লাস করানো হবে, বুঝতে পারবেন না, যাতে হাতে কলমে শিখতে পারেন তার জন্য মিনি প্রজেক্ট করানো হবে ক্লাসের মধ্যে। কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, মাত্র 3 মাসের কোর্স, সার্টিফিকেটটা আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। লাইভ ক্লাস হবে, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, 10 বার কেন 20 বার দেখতে পারবেন এক একটা ক্লাস। এবং যেখানে গোটা ভারতবর্ষে মোটামুটি এই কোর্সের ফিস 1.5 লাখ টাকা, আমরা বলেছি সামনে আর পিছন থেকে একটা একটা করে কেটে দাও, মাত্র 5,000 টাকায় আমরা এই কোর্স করিয়ে দেবো স্টুডেন্টদের, যারা স্কিল বাংলার সদস্য তাদেরকে। আর এর জন্য প্রত্যেকে নিজের মোবাইলে সেভ করে রাখুন, এইটা আমাদের নতুন হেল্পলাইন নাম্বার, আমার পার্সোনাল টিমের নাম্বার এটা। এবং আপনাদের সুবিধার্থে, আগে আমি কি বলতাম 10টা থেকে 6টা অবধি আগের যে নাম্বারটা ছিল সেটা খোলা থাকবে, এই নাম্বার
সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা অবধি খোলা থাকবে। আমার পার্সোনাল টিম অল টাইম অ্যাক্টিভ আছে। আপনারা ফোন করে নিন, কিভাবে জয়েন করবেন ক্লাসে, কিভাবে ভর্তি হবেন, আরও যদি কোর্স সম্পর্কে কিছু জানার থাকে সব কিছু জেনে নিতে পারবেন। এখনই ফোন করে নিন, এখনই ফোন করলে আপনি ফোনে পেয়ে যাবেন। যদি অনেকে ফোন করে একটু বিজি পাবেন, তো আর একটু পর আবার চেষ্টা করে নেবেন। কালকের ক্লাসে এআইতে আপনাকে জয়েন হতেই হবে। তো আমার পার্সোনাল টিম অল টাইম অ্যাক্টিভ আছে, ফোন করুন, এনরোল করে নিন। আর মনে রাখবেন, নিজেকে স্কিলড মানুষ হতে হবে, ইউনিভার্সাল ল বা সনাতন ধর্ম মেনে গোটা পৃথিবীর উপকারে আসতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে।